গোটা বিশ্ব এখন তাকিয়ে আছে বলিভিয়ার দিকে। বলিভিয়া এখন জ্বলছে, রাস্তায় এখন লক্ষ লক্ষ মানুষের পা, আর সেই পায়ের আওয়াজ পৌঁছচ্ছে ওয়াশিংটনের ট্রাম্পের অফিসে। ভয় কাঁপছে বলিভিয়ার ট্রাম্পের বসানো পুতুল সরকার। বিক্ষোভ দমনে সেনা নামানোর হুমকি দিচ্ছে তারা, কিন্তু বিক্ষোভকারীদের ভয় দেখানো যাচ্ছে না। গোটা বিশ্বের মিডিয়া এখন তাকিয়ে রয়েছে তাদের দিকে। দক্ষিণপন্থী জনবিরোধী সরকার কি টিকবে? আর তাকিয়ে আছেন ট্রাম্প, তাকিয়ে আছেন ইলন মাস্ক সহ ধনকুবেররা। কেন? কারণ পৃথিবীতে যত লিথিয়াম আছে তার প্রায় অর্ধেক মাটির নিচে লুকিয়ে রয়েছে এই একটি দেশে। ছোট্ট গরিব পাহাড় ঘেরা সেই দেশের নামটি বলিভিয়া। লিথিয়াম মানে ব্যাটারি, ব্যাটারি মানে ইলেকট্রিক গাড়ি, ইলেকট্রিক গাড়ি মানে ভবিষ্যতের অর্থনীতি, আর ভবিষ্যতের অর্থনীতি মানে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার। এখন বুঝুন, এই বলিভিয়াতে নিজের খেলা খেলবেন না ট্রাম্প, তাই কি হয়? বলিভিয়ার বামপন্থী নেতা ইভো মোরালেস যতদিন ক্ষমতায় ছিলেন, এই লিথিয়ামে দাঁত ফোটাতে পারেনি আমেরিকা। সেই সম্পদ ছিল বলিভিয়ার মানুষের, সেই টাকায় স্কুল হয়েছে, হাসপাতাল হয়েছে, গরিব মানুষের পেটে ভাত গেছে। কিন্তু তাহলে ওয়াশিংটনে চলবে কি করে? তে ট্রাম্প শুরু করলেন এক খেলা। একে একে হলো সেনা অভ্যুত্থান, নির্বাসন, ভোট, প্রত্যাবর্তন, আবার ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর সেই নাটকীয় গল্প এখন নতুন মোড়ে এসে দাঁড়িয়েছে। আগুন জ্বলছে বলিভিয়ায়, আর ট্রাম্প বলছেন এরা সবাই ক্রিমিনাল, ড্রাগ মাফিয়া। আজকের এই এপিসোডে ট্রাম্পের আরও একটি নোংরা খেলাকে সামনে আনবো, যা শুনলে হতবাক হয়ে যাবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ওয়াশিংটন ডিসি হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প। সামনে রিপোর্ট, বলিভিয়ায় লক্ষ লক্ষ মানুষ এখন রাস্তায়, রাজধানী ঘেরাও হয়ে গেছে। ট্রাম্পের তৈরি করা পুতুল সরকার টলমল করছে। ট্রাম্প রিপোর্টটা পড়লেন, তারপর ফোন তুললেন, মার্কো রুবিওকে বললেন এদের থামাও, এরা ক্রিমিনাল। নির্দেশ পেয়ে রুবিও মাইক্রোফোনের সামনে গিয়ে বললেন, বলিভিয়ার রাস্তায় ড্রাগ মাফিয়াদের তাণ্ডব চলছে, আমেরিকা এটা বরদাস্ত করবে না। কিন্তু বলিভিয়ার রাস্তায় যে মানুষটি দাঁড়িয়ে আছেন তার হাতে অস্ত্র তো নেই। আছে একটা প্ল্যাকার্ড, তাতে লেখা আমার বাচ্চার জন্য খাবার চাই। তিনি ড্রাগ মাফিয়া না, তিনি একজন অসহায় পিতা। আসল কথাটা হলো, বলিভিয়ায় মাটির নিচে যে সম্পদ সেটা চাই ট্রাম্প এবং তার বন্ধুদের। আর যে মানুষগুলো নিজেদের সেই সম্পদ আঁকড়ে ধরে আছেন তারাই আজ ট্রাম্পের চোখে সবচেয়ে বড় অপরাধী। এটাই হলো ট্রাম্পের গণতন্ত্র, যেখানে ক্ষুধার্ত সন্তানের বাবা হয়ে যান অপরাধী, আর যে সরকার সেই শিশুর মুখের খাবার কেড়ে নেয় সেই ট্রাম্প সরকার হয়ে যায় গণতন্ত্রের রক্ষক। আসুন আজকে ট্রাম্পের এই নয়া কীর্তির কথা আমরা জানি। পাহাড়ের দেশ বলিভিয়া, সোনা, রূপো, টিন, লিথিয়াম, পেটের ভেতর অঢেল সম্পদ। কিন্তু সেই সম্পদের উপর বসে থেকেও বলিভিয়ার মানুষ যুগের পর যুগ না খেয়ে থেকেছেন। কারণটা খুব সহজ, নিজেদের সম্পদের উপর তাদের কোনো অধিকার ছিল না। ছিল বহুজাতিক কোম্পানির আর তাদের দালাল দেশীয় শাসকদের। এরপর এলেন ইভো মোরালেস, একজন আদিবাসী নেতা, কোকা চাষির ছেলে, স্কুলের গণ্ডি পেরোননি ঠিক মতো, কিন্তু লাতিন আমেরিকার ইতিহাসে প্রথমবার 2006 সালে একজন আদিবাসী মানুষ বলিভিয়ার প্রেসিডেন্ট হলেন। গ্যাস জাতীয়করণ হলো, তেলের রাজস্ব গেল গরিব মানুষের ঘরে, শিক্ষা বাড়ল, স্বাস্থ্য বাড়ল, দারিদ্র্য কমল। বিশ্বব্যাংক পর্যন্ত স্বীকার করতে বাধ্য হলো বলিভিয়ার অর্থনৈতিক মডেল খুব ভালো কাজ করছে। কিন্তু ওয়াশিংটনের এটা পছন্দ হলো না, আর তাই শুরু হলো চক্রান্ত, গভীর এক ষড়যন্ত্র। সালটা 2019, নির্বাচন হলো বলিভিয়ায়, ইভো জিতলেন। কিন্তু আমেরিকার ইশারায় ও এসে বলল ভোটে কারচুপি হয়েছে।
পরে একাধিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে সেই অভিযোগ ছিল ডাহা মিথ্যে। আমেরিকার MITর গবেষকরা দেখিয়েছেন কোনো কারচুপি হয়নি। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। সেনাবাহিনী সরকারকে বলল পদত্যাগ করতে। ইভো মোরালেস পদত্যাগ করলেন এবং দেশ ছেড়ে পালালেন। তিনি আশ্রয় নিলেন আর্জেন্টিনায়। বলিভিয়ায় ক্ষমতায় এলেন একজন দক্ষিণপন্থী নেত্রী জেনিন আনেজ, যার কাছে আগের দিনও সংসদে কোরাম পূরণের মতো সদস্যও ছিল না। আমেরিকার আশীর্বাদ আর সেনার বন্দুকের জোরে তিনি হলেন প্রেসিডেন্ট। ছকটা খুব চেনা লাগছে, একেবারে পুরনো মার্কিন ছক। ঠিক তাই, ট্রাম্প প্রশাসন সেদিন বলেছিল এটা গণতন্ত্রের বিজয়, কিন্তু বলিভিয়ার মানুষ অন্য ধাতুতে গড়া। তারা চুপ করে বসে রইলেন না। 2020 সালের নির্বাচনে ইভোর দল MAS আবার ক্ষমতায় এলো। লুইস আর্চে হলেন প্রেসিডেন্ট। ইভো দেশে ফিরলেন। কিন্তু আবার শুরু হলো ষড়যন্ত্র, এবার অন্য কায়দায়। MAS এর মধ্যে দুটো ভাগ হয়ে গেল, একদিকে ইভো মোরালেস, অন্যদিকে লুইস আর্চে। নেতারা লড়তে থাকলেন নিজেদের মধ্যে। আর এই সুযোগেরই অপেক্ষায় ছিল আমেরিকা। কয়েক মাস আগের কথা, বলিভিয়ায় আবার নির্বাচন হলো। বামপন্থীদের অন্তর্দ্বন্দ্ব তখন তুঙ্গে। ইভো মোরালেস এবং লুইস আর্চে দুজনেই আলাদা আলাদা প্রার্থী দিলেন। ভোট ভাগ হয়ে গেল, আর তাতেই লাভ হলো ট্রাম্পের আদরের ডানপন্থী নেতা রডরিগো পাজের। কে তিনি? রডরিগো পাজ মার্কিন ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজনীতিক। ওয়াশিংটনের সঙ্গে তার গভীর সম্পর্ক। ক্ষমতায় এসেই তিনি ঘোষণা করলেন বলিভিয়া এবার মুক্ত বাজারের পথে হাঁটবে। IMF এর শর্ত মানা হবে, ভর্তুকি কমবে, বিদেশি বিনিয়োগের দরজা খুলে দেওয়া হবে। ওয়াশিংটনে শ্যাম্পেনের বোতল খোলা হলো। ট্রাম্প নিশ্চিন্তে ঘুমোতে গেলেন। বলিভিয়া এবার তার মুঠোয় এসেছে। ট্রাম্পের চাটুকার মিডিয়ারা বলল বলিভিয়া অবশেষে সঠিক পথে ফিরেছে। কিন্তু রাস্তার মানুষ তো শ্যাম্পেন খায় না, তারা চায় খাবার। রডরিগো পাজ ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বলিভিয়ার বাজারে আগুন লেগে গেল। জ্বালানির ভর্তুকি তুলে দেওয়া হলো, গ্যাসের দাম বাড়লো লাফিয়ে লাফিয়ে, বাস ভাড়া বাড়লো, খাবারের দাম আকাশ ছোঁয়া হয়ে গেল। আদিবাসী এলাকায় খনি কোম্পানির লোকজন ঢুকতে শুরু করলো। পূর্বপুরুষের জমি হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে তটস্থ হয়ে গেলেন কেচুয়া এবং আইমারা জনগোষ্ঠী। এই দেশকে তারা চেনে না, এই দেশ তো তাদের না, আর তাই তারা রাস্তায় নামলেন। এবার চলে আসুন বলিভিয়ার রাজধানীতে। সেখানে এখন কি ঘটছে? লা পাজ শহর, সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৫০০ মিটার উপরে, পৃথিবীর অন্যতম উঁচু রাজধানী। আর এই উঁচু শহর ঘিরে ফেলেছেন লক্ষ লক্ষ মানুষ। খনি শ্রমিকরা এসেছেন হেলমেট পরে, হাতে ডায়নামাইট নিয়ে। আদিবাসী নারীরা এসেছেন রঙিন পোশাকে, মাথায় বোলার হ্যাট পরে। আর কৃষকরা এসেছেন ট্রাক্টর নিয়ে, শিক্ষকরা এসেছেন, ছাত্রছাত্রীরা এসেছেন। গত 2 সপ্তাহ ধরে রাজধানীর রাস্তায় মানুষের ঢল। সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত, পণ্যবাহী গাড়ি ঢুকতে পারছে না শহরে। ইতিহাস যেন নিজের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। ঠিক এভাবেই 2003 সালে প্রেসিডেন্ট গনজালো সানচেজকে ক্ষমতা থেকে সরিয়েছিলেন বলিভিয়ার জনতা। ঠিক এভাবেই 2005 সালে আরেক প্রেসিডেন্টকে পালাতে হয়েছিল দেশ ছেড়ে। সেই রক্তাক্ত গৌরবময় ইতিহাসের উত্তরাধিকারী এই মানুষগুলো জানেন রাস্তাই তাদের শেষ সংসদ। এই গণবিক্ষোভে রডরিগো পাজ ভয় পাননি, সেটা দেখানোর চেষ্টা করলেন। পুলিশ নামলো, কাঁদানে গ্যাস ছোড়া হলো, রাবার বুলেট ছোড়া হলো, বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হলো, কিন্তু মানুষ সরলেন না। তখন প্রেসিডেন্ট হুমকি দিলেন প্রয়োজনে সেনা নামানো হবে, বন্দুকের সামনে পিছিয়ে যেতে হবে আন্দোলনকারীদের। এই হুমকি শুনে বলিভিয়ার মানুষ কাঁপলেন না, কারণ এই হুমকি তারা আগেও শুনেছেন। 2003 সালে সেবারও গুলি চলেছিল, নিরীহ মানুষ মরেছিলেন, কিন্তু আন্দোলন থামেনি। সরকার পড়ে যায়। মানুষ জানেন বন্দুক দিয়ে ইতিহাস আটকানো যায় না। এর মধ্যে এসেছে গোপন আস্তানা থেকে ইভোর বার্তা। কোথাও লুকিয়ে আছেন ইভো, গ্রেপ্তারি পরোয়ানা মাথার উপর, কিন্তু তিনি চুপ করে নেই। গোপন আস্তানা থেকে তিনি বললেন সরকার যদি বল প্রয়োগ করে তার পরিণতি হবে ভয়াবহ। রডরিগো পাজের উচিত জনগণের ক্ষোভকে মর্যাদা দেওয়া, নতুন করে নির্বাচন করা, যে নির্বাচনে সবাই অংশ নিতে পারবেন।
এই বার্তা পৌঁছে গেল লা পাজের রাস্তায়, আন্দিজের পাহাড়ে এবং আমাজনের জঙ্গলে। মানুষ আরো সাহস পেল। ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে উঠে এলেন ইভো, আর সেই ওঠার শব্দে কাঁপছে রড্রিগো পাজের মসনদ। এবার আসা যাক সেই চরিত্রটির কথায়, যিনি এই পুরো নাটকের পরিচালক। তিনি আমাদের পাগলা জগাই ডোনাল্ড ট্রাম্প। বলিভিয়ার রাস্তায় লক্ষ লক্ষ মানুষ যখন ন্যায় বিচারের দাবিতে পথ অবরোধ করছেন, তখন ওয়াশিংটন কি বলছে? ট্রাম্পের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও বললেন, বলিভিয়ার রাস্তায় ক্রিমিনালদের তাণ্ডব চলছে, এরা সবাই ড্রাগ মাফিয়া, এরা অপরাধী, আমেরিকা এসব বরদাস্ত করবে না, এরা ক্রিমিনাল। এত ক্রিমিনাল! যে খনি শ্রমিক সারা জীবন মাটির নিচে কাজ করেছেন তিনি ক্রিমিনাল। যে আদিবাসী নারী তার পূর্বপুরুষের জমি রক্ষার জন্য রাস্তায় নেমেছেন তিনি ক্রিমিনাল। যে ছাত্র ভর্তুকি তুলে নেওয়ার প্রতিবাদে মিছিল করছেন তিনি ক্রিমিনাল। ট্রাম্প এবং রুবিওর কাছে এটাই গণতন্ত্রের সংজ্ঞা। আমেরিকার বন্ধু সরকারের বিরুদ্ধে কথা বলা মানেই অপরাধ, এটাই তাদের পুরনো ভাষা। 1954 সালে গুয়েতেমালায় যখন আইজেনহাওয়ার সিআইএ দিয়ে নির্বাচিত প্রেসিডেন্ট আরবেঞ্জকে উৎখাত করেছিলেন, তখনও বলা হয়েছিল কমিউনিস্টরাই হচ্ছে বিপদের কারণ। 1973 সালে চিলিতে যখন পিনোচেতের সেনা আলেন্দেকে হত্যা করেছিল, কিসিঞ্জার যখন সেই অভ্যুত্থান সাজিয়েছিলেন, তখনও বলা হয়েছিল এটা গণতন্ত্রকে রক্ষা করা হচ্ছে। 2019 সালে বলিভিয়ায় যখন ইভো মোরালেসকে সেনাদের চাপে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, তখনও ট্রাম্প বলেছিলেন এটা গণতন্ত্রের জয়। একই কথা বারবার, শুধু মঞ্চটা একটু বদলে যায়। বলিভিয়ার বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে শুধু ট্রাম্প রুবিও একা নন, চিলি সরকারও বলল বলিভিয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। পরোক্ষে রড্রিগো পাজকে তারা সমর্থন করেছে। হন্ডুরাস, কোস্টারিকা, আর্জেন্টিনা সবাই বার্তা দিচ্ছে আন্দোলনকারীরা বেআইনি, সরকার ঠিকই করছে। এই দেশগুলোর মধ্যে একটা মিল আছে, এরা সবাই আমেরিকার ঘনিষ্ঠ, সবাই মুক্ত বাজারের পক্ষে, সবাই দেশের গরিব জনতাকে শাসন করে উপরের দিকে থাকা মুষ্টিমেয় ধনীদের স্বার্থে। আর এই বলয়ের মাঝে একটাই ব্যতিক্রম, সেটা হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যখন সবাই চুপ, যখন ওয়াশিংটনের ভয়ে দেশে দেশে নেতারা মুখ বন্ধ করে বসে আছেন, তখন পেত্রো মাথা তুলে দাঁড়িয়েছেন। তিনি বলেছেন বলিভিয়ার সংগ্রামীরা লড়ছেন গোটা লাতিন আমেরিকার মর্যাদার জন্য। আর এই লড়াই শুধু বলিভিয়ার নয়, এই লড়াই আমাদের সবার। একপাল দালালদের মাঝে একটা সৎ কণ্ঠস্বর শুনল গোটা বিশ্ব। পেত্রো নিজেও জানেন এই লড়াইয়ের মূল্য কত। তিনি নিজেই একসময় গেরিলা ছিলেন, কলম্বিয়ার রক্তাক্ত ইতিহাসের তিনি সাক্ষী। তবুও গণতান্ত্রিক পথে লড়ে প্রেসিডেন্ট হয়েছেন। তিনি জানেন লাতিন আমেরিকার মানুষের স্বপ্ন কতবার ভেঙেছে, কতবার আবার তা উঠে দাঁড়িয়েছে। তাই পেত্রোর গলায় কোনো ভয় নেই। প্রশ্নটা আসলে, ট্রাম্প প্রশাসন কি সত্যি গণতন্ত্রের পক্ষে? ট্রাম্প প্রশাসন সৌদি আরবকে সমর্থন করে, যে দেশে কোনো নির্বাচন নেই, যেখানে সাংবাদিককে হত্যা করা হয় দূতাবাসের ভেতরে। ট্রাম্প প্রশাসন মিশরের সামরিক স্বৈরশাসক সিসিকে সমর্থন করে। ট্রাম্প প্রশাসন ফিলিপাইনে দূতার্থের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সময় চুপ করে বসে থাকে। কিন্তু যখনই লাতিন আমেরিকায় কোনো বামপন্থী সরকার আসে, যখনই কোনো দেশের সম্পদ বহুজাতিক কোম্পানির হাত থেকে জনগণের হাতে যায়, তখনই ওয়াশিংটনের গণতন্ত্রের ঘুম ভেঙে যায়। এটা কি গণতন্ত্রকে ভালোবাসা? বলিভিয়ার লিথিয়াম সারা পৃথিবীর মোট মজুতের প্রায় অর্ধেক। ইলেকট্রিক গাড়ি থেকে মোবাইল ফোন, সব কিছুর ব্যাটারিতে লাগে লিথিয়াম। যে দেশ বলিভিয়ার লিথিয়াম নিয়ন্ত্রণ করবে, সে হবে 21 শতাব্দীর অর্থনীতির একটা বড় চাবিকাঠির মালিক। ইভো মোরালেস যখন সেই লিথিয়ামের উপর বলিভিয়ার রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করেন, তখনই ওয়াশিংটনের কপালে ভাঁজ পড়ে। ইলন মাস্ক, যিনি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং সবচেয়ে বড় ব্যক্তিগত লিথিয়াম নির্ভর শিল্পের মালিক, তিনি একবার সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, আমরা যাকে চাই
তাকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আনতে পারি। বলিভিয়ার কথাই তিনি ইঙ্গিত করেছিলেন। এটাই সাম্রাজ্যবাদের 21 শতকের মুখ। বলিভিয়ার রাস্তায় এখন যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন, হাতে লাঠি মুখে গান, তারা কিন্তু ইতিহাস তৈরি করবেন। ইভো মোরালেসের মতো নেতারা কোনো বিশেষ মানুষ নন, তারা একটা চেতনার নাম। সেই চেতনাকে মেরে ফেলা যায় না, গ্রেপ্তার করা যায় না, নির্বাসনে পাঠানো যায় না। বলিভিয়া এখন তাই আগুনের মধ্যে। রাস্তায় এখন লক্ষ লক্ষ মানুষের পা, আর সেই পায়ের আওয়াজ পৌঁছচ্ছে ওয়াশিংটনে। আর সেই আওয়াজ একটাই কথা বলছে, সাধারণ মানুষকে অনন্তকাল দাবিয়ে রাখা যায় না, তা তুমি যতই শক্তিশালী হও না কেন। এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র 59 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।